বইটার নাম আর অনুবাদকের নাম পড়েই আমার প্রথম যেটা মাথায় আসছিল যে ভাই এটা কোনো কাম করলো নাকি, এই অনুবাদক এই বই কেন অনুবাদ করতে গেছে। দেন আমি বইটা এবং বইয়ের লেখিকারে নিয়ে একটু ঘাটাঘাটি করলাম এবং ঘাটাঘাটি করে দেখলাম যে লেখিকার নাম হচ্ছে জেমা আমর এবং উনি একজন ইউকের ইউনাইটেড কিংডমের যুক্তরাজ্যের একজন লেখিকা। হরর এবং স্ল্যাশার ওনার খুব প্রিয় জনরা এবং বিভিন্ন হরর পডকাস্টে উনি প্রায়ই অ্যাপিয়ার করেন। এবং আরেকটা দ্য মিডনাইট পডকাস্ট বা নো স্লিপ পডকাস্ট নামে মনে একটা পডকাস্ট আছে যেটা উনি রান করেন। এবং ওনার লেখাতে হরর স্ল্যাশার এই এলিমেন্টগুলো প্রচুর থাকে। তো এইটা বইটা একটু আশ্বস্ত হইলাম। বাট তারপরও বইয়ের নাম প্রচ্ছদ দেখা আমাদের যে কী রে ভাই, প্রেমের উপন্যাস, আর তাও আবার লুৎফুল কায়সার ভাই। আমরা যেখানে জানি যে হরর থ্রিলার স্ল্যাশার এই ধরনের এইগুলা অনুবাদ করতে লুৎফুল কায়সার ভাইয়ের কোনো জুড়ি নাই। তো আমি বললাম যে এরকম প্রেমের উপন্যাস কি উনি অনুবাদ করতে গেলেন? প্রিয় লরা, এটা তো নাম শুই নাই। আমি শিওর অনেক বুক রিভিউয়ার আছে, তারা কান্নাকাটি করার জন্য প্রস্তুত হয়ে যাবে যে আরে এটা তো প্রেমের উপন্যাস, এটা পুরো রিভিউ দিতে গেলে তো কান্নাকাটি করতে হবে। বাট থ্যাংক গড যে আমি পুরো বইটা পড়ছি। এবং বইটার আরেকটা সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে বইটা শুরু করার পরে আমি ভাবছিলাম যে একটু পড়া দেখবো, যদি ভালো না লাগে পুরোটা শেষ করবো না। বাট বইটা আমাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে বাধ্য করলো। 95 পৃষ্ঠার বই আমি মাত্র পড়ে শেষ করছি, এক বসায়, এক টানে, এক নিঃশ্বাসে পড়ে উঠছে। এখন এইটা গেল, এখন কেন এটা করছি এবং কেন এটা করতে হয়েছে এটার ব্যাপারে, বইটার প্লট সিনপসিসের ব্যাপারে বলি। লরা একজন খাঁটি হাই স্কুল পড়ুয়া মেয়ে এবং তার প্রথম প্রেম হয় তারই বন্ধু এবং সহপাঠী যার নাম হচ্ছে ববির সাথে। তো তাদের প্রেমটা জমা উঠতে না উঠতেই হঠাৎ করে একদিন ববি নিরুদ্দেশ হয়ে যায়। তো ববি নিরুদ্দেশ হয়, সবাই শোকে ভারাক্রান্ত। লরা নিজেও এই গ্রিফের মধ্যে দিয়ে যাইতেছে যে কী হয়ে গেল, সে কিছুই, তার ছোট্ট হৃদয়টা এই জিনিসটার ভার নিয়ে পারতেছে না। এর মধ্যে তার কাছে হলুদ খামে করে একটা চিঠি আসতে থাকে এবং সেখান থেকেই শুরু হয় আসল টুইস্ট। এবং এটা একদম শেষে গিয়ে রিভিল করা হয় যে চিঠিগুলো কোত্থেকে আসে এবং কেন আসে। তো এই চিঠির যে লেখক, সেই ছদ্মনামে, সে এক্স ছদ্মনামে লেখে। তো এই এক্স দাবি করে যে ববি কোথায় আছে সেটা সে জানে এবং সে লরাকে গাইড করবে ববি কোথায় আছে সেটা খুঁজে বের করার জন্য। তার বিনিময়ে লরার কাছে সে একটা জিনিস দাবি করে, প্রত্যেকটা চিঠিতে একটা না একটা জিনিস সে দাবি করে। লরা খুব পার্সোনাল জিনিস। এইখান থেকে যে বিকৃত খেলাটা শুরু হয়, এইটা মানে আপনাকে বললাম না যে পাতার পর পাতা উল্টায় যেতে বাধ্য করবে। তো এর চেয়ে বেশি আর বললাম না। তো লরা কি ববিকে আদৌ খুঁজা পায় কি না, এই মিস্টার এক্স কে এবং কেন সে এরকম করতেছে, এবং আস্তে আস্তে লরার জীবনটা পুরো ওলটপালট হয়ে যেতে থাকে। লরা থাকে না, লরা অন্য কিছুতে ট্রান্সফর্ম হয়ে যেতে থাকে। সেটাও কি, এটা একদম শেষে গিয়া রিভিল করা হবে। আমি এইগুলো আর স্পয়েল করতে চাই না, আমি এর চেয়ে বেশি আর কিছু বলবো না, বাকিটা পড়ে নেন, ছোটো কাহিনী। তো এর চেয়ে বেশি বলতে গেলে স্পয়লার চলে আসবে, আমি আর স্পয়েল করতে চাচ্ছি না। ফ্যাসিনেটিং একটা কাহিনী। এখন এই বইটার সবচেয়ে গ্রিপিং ব্যাপার, সবচেয়ে বেশি জিনিসটা চুম্বকের মতো আটকায় রাখে, সেটা হচ্ছে বর্ণনা। এখানে ব্লাড অ্যান্ড গোর এমন না যে প্রচুর পরিমাণে আছে, যথেষ্ট পরিমাণে আছে, অল্প জায়গায়, বিভিন্ন জায়গায় আছে। বাট যেভাবে বিল্ড আপ করে ওই সিকোয়েন্সে পৌঁছানো হয়, এইটা অনেকের পাকস্থলী, অনেকের পেট মোচড়ায় উঠতে পারে সেটাতে। এটা কি বলা হয় যে ভিসারাল হরর। তো এটা যদি আমি জনরার মধ্যে ফেলি, অ্যাকচুয়ালি এটা জনরার মধ্যে পড়ে হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার এবং ক্রাইম থ্রিলারের মধ্যে, বা ক্রাইম ফিকশনের মধ্যে, বা সাইকোলজিক্যাল থ্রিলার এবং ক্রাইম ফিকশন, এটার মিক্সচার বলতে পারেন। এবং ব্যালেন্সটা খুব দারুণ, এখানে দুইটা এলিমেন্টই ভরপুর পরিমাণে আছে। তো এই যেটা বললাম যে এখানে সারপ্রাইজ এলিমেন্টস, দেন ব্লাড গোর যাই আছে, এটা এমন সুন্দরভাবে ব্যালেন্স করা হয়েছে এবং এত সুন্দরভাবে পেস করা হয়েছে, এবং এইটার এই প্রত্যেকটা সিকোয়েন্সে যে বিল্ড আপটা দেওয়া হয়েছে একদম যথাযথ। এবং ক্লাইম্যাক্সটা ইজ ফ্রিকিং অ্যামেজিং। এখানে দুইটা টাইম লাইনে কাহিনী আগায়। একটা হচ্ছে লরা একটা জায়গায় যাচ্ছে, এই মাঝখানে যেতে যেতে সে আহত হয়ে যায়, বাট তারপরে সে যাচ্ছে, কেন যাচ্ছে এটা আপনারা বই পড়লে বুঝতে পারবেন, ওই জায়গাটায় কেন সে পৌঁছাইতে যাচ্ছে। এই টাইম লাইনে, এটা বর্তমানে টাইম লাইন চলছে। আর দেন
আরেকটা টাইমলাইন হচ্ছে যেখানে ফ্ল্যাশব্যাকে লরার ওই ববি হারায় যাওয়া এবং ববি হারা যাওয়ার পর থেকে লরার লাইফে বিভিন্ন যে ইভেন্টসগুলো সেগুলো ফ্ল্যাশব্যাকে চলতে থাকে। তো এই ন্যারেটিভ স্টাইলটা আমাকে একদম, যে দ্য বিউটিফুল বোনস নামে একটা মুভি ছিল, সোয়ার্স রোনানের নাম উচ্চারণ করা খুব কঠিন, সোয়ার্স রোনানের ওইটা ছিল, এবং আরও একজন ফেমাস অভিনেতা ছিলেন ওটার মধ্যে, ওনার নামটা এখন মনে আসতেছে না। দ্য বিউটিফুল বোনস মুভিটার নাম ওই মুভিটার কথা মনে করায় দেয়। তো এখন যারা এই ধরনের কাহিনী পছন্দ করে এবং যারা খুব দারুণ একটা পেজ টার্নার খুঁজতেছেন, তাদের অবশ্যই এই বইটা আমি রেকমেন্ড করব। আর আরেকটা ব্যাপার হচ্ছে, অনুজ প্রকাশনের সম্পাদনা প্রায় একটু মানে ইটস অলওয়েজ এ হিট অ্যান্ড মিস, কোনো জায়গায় ভালো, কোনো জায়গায় খারাপ, মানে সবসময় রুম ফর ইমপ্রুভমেন্ট থাকে। এই বইটাতে সারপ্রাইজিংলি আমি কোনো জায়গায় কোনো ত্রুটি খুঁজে পাইলাম না, ফ্যান্টাস্টিক সম্পাদন হয়েছে, দুর্দান্ত। আর আরেকটা ব্যাপার যে লুৎফুল কায়সার ভাই যদিও ইদানিং বড় পরিসরে কাজ করতেছেন, সব ছোটো ছোটো কাজ করতেছেন, বাট এই কাজটা, এই প্রিয় লরার যে অনুবাদটা, এটা দুর্দান্ত হয়েছে। প্রথম দিকে স্টার্টিংটা একদম পুরা রাশিয়ান লিটারেচারে যেভাবে সূক্ষ্ম বর্ণনাগুলো থাকে, একটা মানুষের আচার আচরণ, ম্যানারিজমস, যে সূক্ষ্ম বর্ণনা, ওইভাবে ওই স্টাইল দিয়ে শুরু হয়, দেন ইট গোজ ইন টু দ্য রিয়েল স্টোরি। ওই সময় ওই জায়গাটাতে উনি একদম মানে হি হিট ইট আউট অফ দ্য পার্ক, ফ্যান্টাস্টিক মানে অনুবাদের কাজ করেন। এত ঝরঝরে এবং এত গ্রিপিং একটা, সবচেয়ে বড় কথা শুধু ঝরঝর অনুবাদ না, এত গ্রিপিং একটা অনুবাদ যে ওনার অনুবাদটা আপনাকে কাহিনীর সাথে আটকে রাখবে। আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু এটা পাশ্চাত্যের, মানে এটা ইউকে বেসড কাহিনী, ওখানকার স্কুলিং, ওখানকার কালচার, সব কিছু ওগুলার, তো ওই কালচারাল অ্যাপ্রোপ্রিয়েশনের ব্যাপারটা এটাও খুব যথাযথভাবে উনি করছেন। তো বইটার কয়েকটা জিনিস অনেকগুলো জিনিস আমার পছন্দ হয় না। ফর এক্সাম্পল, যদিও পরাগ ওয়াহিদ ভাইয়ের প্রচ্ছদ আমার খুব ভালো লাগে, এই প্রচ্ছদটা আমার কাছে কেন জানি একটু ভালো লাগে না, এটা এআই একটা ভাব রয়ে গেছে এটার মধ্যে। আমার কাছে এটার প্রচ্ছদটা আরও বেটার হইতে পারতো বলে মনে হয়, যদিও এলিমেন্ট সবই আছে, বাট আর একটু বেটার হইতে পারতো। তারপর যে ভিতরে যে পুস্তানিটা দেওয়া হয়েছে, এই পুস্তানিটার আর্ট পেপারে করা হয়েছে, এটাতে কস্টিং বেশি গেছে, বাট এটার যে চকচকে ভাবটার কারণে এটা ম্যাট করলেই আমার মনে হয় ভালো হতো। এই পুস্তানিটা আমার ভালো লাগে নাই, ফ্রন্ট ব্যাক এই পুস্তানিটা তো এআই একটা ভাব রয়ে গেছে, এটাও আমার ভালো লাগে নাই। এটাকে, বইটা যেহেতু 95 পেজেসের, এটাকে ক্রাউন সাইজে করলে আরেকটু হ্যান্ডি হইতো বইটা, এটাও আমি ক্রাউন সাইজটাও আমার কাছে প্রেফারেবল মনে হয় না। এত কিছু সত্ত্বেও এই বইটা যে আমি পড়ছি, আই এম হ্যাপি যে আই রেড ইট, এবং আমি সবাইকে রেকমেন্ড করবো এই বইটা পড়ার জন্য, যারা এই ধরনের হরর স্ল্যাশারও বলবো না, আই উড সে যে ক্রাইম ফিকশন এবং হচ্ছে যে সাইকোলজিক্যাল থ্রিলার, এই ধরনের মিক্সচার কিছু একটা পড়তে চেয়েছেন, তাদেরকে এই বইটা আমি অবশ্যই রেকমেন্ড করবো। এবং লুৎফুল কায়সার ভাইয়ের মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট কাজ এটা, ছোট পরিসরে যতগুলো উনি কাজ করছেন এর মধ্যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট এটা এত দুর্দান্ত অনুবাদ হয়েছে, মানে আই এম শিওর যে জেমা আমর যদি লুৎফুল কায়সার ভাইয়ের অনুবাদটা ডেপথটা বুঝতে পারতেন, ডেফিনেটলি ওনার পিঠ চাপড়াই দিতেন, এইটুকু আমি বলতে পারি। তো বইটা অ্যাভেলেবল, এটার মুদ্রিত মূল্য রাখা আছে 270 টাকা। তো ছাড় দিয়ে এটা যে কোনো অনলাইন বুক শপে 200 টাকার আশেপাশে হয়তো পেয়ে যাবেন। তো এক নিঃশ্বাসে পড়ে ফেলার মতো একটা বই, হাইলি রেকমেন্ডেড।